আসসালামু আলাইকুম। সুপ্রিয় একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সরকারি সিটি কলেজ কর্তৃক আয়োজিত হিসাব বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আহমদ আইবুল আলম। সহকারী অধ্যাপক হিসাব বিজ্ঞান, রংপুর সরকারি সিটি কলেজ। তোমাদের ইতিপূর্বে শেখানো হয়েছিল জাবেদা কীভাবে প্রস্তুত করতে হয়। আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় অধ্যায়ের হিসাবের বৈষম্য এর পঞ্চম ভাগের খতিয়ান। তোমরা জানো যে হিসাব চক্রের 3 নম্বরে তৃতীয় ধাপে এই খতিয়ানের অবস্থান। আজকে আমরা এই খতিয়ান সম্বন্ধে জানব এবং এরপরে বা পরবর্তীতে আমরা খতিয়ান কীভাবে প্রস্তুত করতে হয় তা শিখব। এই ক্লাস থেকে তোমরা যা শিখতে পারবে, খতিয়ান সম্বন্ধে জানতে পারবে, খতিয়ানের ধারণা, খতিয়ানের উদ্দেশ্যসমূহ, কী কারণে খতিয়ান প্রস্তুত করতে হয়, খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয় কেন, এবং কীভাবে খতিয়ান প্রস্তুত করব, অর্থাৎ খতিয়ানের ছকগুলো আমরা আজকে দেখব। খতিয়ান কোন ছকের মাধ্যমে খতিয়ান প্রস্তুত করতে হয় দেখা যাক কি আছে। প্রথমেই খতিয়ানের ধারণা বা খতিয়ান বিষয়টা কি। ইংরেজি লেজার শব্দের অর্থ সেলফ বা তাক। তোমরা জানো লেজার শব্দের অর্থ হচ্ছে সেলফ বা তাক। তাকে যেমন কোনো তাকে আমরা বিভিন্ন জিনিসপত্র রেখে দেই, বই পুস্তক বা একই রকমের জিনিসগুলো রাখি অনেক সময়। সেই তাক থেকে আসলে লেজার বা খতিয়ান শব্দটা উৎপত্তি হয়েছে। খতিয়ানের প্রতিটি হিসাবের জন্য পৃথক পৃথক শিরোনাম দেয়া হয়। তোমরা জানো যে খতিয়ান করতে গেলে তার উপরে একটা হেডিং থাকবে, শিরোনাম থাকবে। এই প্রতিটা হেডিংয়ের আন্ডারে একটা করে হেডিংয়ের বিপরীতে একটি করে খতিয়ান তৈরি হবে। এখন দেখি খতিয়ান কি। হিসাবের যে পাকা বইতে লেনদেনসমূহ শ্রেণীবিন্যাস করে পৃথক পৃথক শিরোনামে স্থায়ীভাবে লিপিবদ্ধ করা হয়, যাতে রেওয়ামিল তৈরি সহ কারবারের চূড়ান্ত ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ সহজ হয়, তাকে খতিয়ান বলে। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আমরা জানি যে বিভিন্ন ধরনের হিসাব হচ্ছে, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, নগদান হিসাব, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব। এই যে হিসাবগুলো, এগুলোকে আলাদা আলাদা শিরোনামের অধীনে এই হিসাবগুলোর সাধারণত 1 বছর বা কখনো 6 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, বা প্রতি মাসে মাসে হতে পারে। যে ধরনের লেনদেনগুলো হয় সেগুলোকে সংক্ষিপ্ত করে এই ক্রয় হিসাব, বিক্রয় হিসাব বা প্রাপ্য হিসাব, এইগুলোর শিরোনামের অধীনে আমরা এর সম্বন্ধে ফলাফল একটি জানতে চাই। যেমন আমার মোট ক্রয়ের পরিমাণ কত, বা আমার মোট ওই মাসে বা ওই বছরে আমার মোট বিক্রয়ের পরিমাণ কত, বা আমার প্রাপ্য হিসাবের পরিমাণ কত, বা আমার আসবাবপত্র বা যন্ত্রপাতির পরিমাণ কত, কিংবা আমার নগদ টাকায় এই মুহূর্তে কত টাকা হাতে আছে। এই বিষয়গুলো জানতে গেলে আমাকে একটা খতিয়ান প্রস্তুত করতে হবে। অর্থাৎ সার সংক্ষেপ আমার যত লেনদেন আছে, জাবেদায় যে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, সেই লেনদেনগুলোকে সংক্ষিপ্ত আকারে আমি জানতে পারবো এই খতিয়ানের মাধ্যমে। এই জন্য আমার দরকার একটি শিরোনাম। এই শিরোনামটাই হচ্ছে আমার খতিয়ানটি। এবার দেখি খতিয়ানের উদ্দেশ্য। খতিয়ানের প্রথম উদ্দেশ্য হচ্ছে শ্রেণীবিন্যাসকরণ, অর্থাৎ শ্রেণী করা, যে জাবেদা থেকে আলাদা আলাদাভাবে থাকে। জাবেদা থেকে কোনো কিছু একবারে আমি যদি বলি কত টাকার মাল ক্রয় করা হয়েছে, বিভিন্ন তারিখে জাবেদার লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়, ফলে সহজে বলা সম্ভব না জাবেদা দেখে যে কত টাকার মাল ক্রয় করা হয়েছে। কিন্তু আমি যদি খতিয়ান দেখি তাহলে কিন্তু সহজেই আমার পক্ষে বলা সম্ভব যে কত টাকার মাল ক্রয় করা হয়েছে ওই তারিখ পর্যন্ত। এই কারণেই শ্রেণীবিন্যাসটি এখানে খুব জড়িত। এবং এই ক্রয় না, যত রকমের হিসাব আছে সবগুলোই শ্রেণীবিন্যাস করে সবগুলো শ্রেণীবিন্যাস করা হবে এখানে। অর্থাৎ এই শ্রেণীর মাধ্যমে আমরা আলাদাভাবে খতিয়ান প্রস্তুত করব। সংক্ষিপ্তকরণ, খতিয়ানে সার সংক্ষেপ পাওয়া যায়। যে লেনদেনগুলো আমার একটি নির্দিষ্ট সময় হবে তার সার সংক্ষেপ আমি খতিয়ানের মাধ্যমে পাবো। একটু আগে যেটা বললাম যে আমার কত টাকার মাল ক্রয় হয়েছে, বা কত টাকার মাল আমরা বিক্রয় করেছি, বা আমার হাতে কত টাকা নগদ রয়েছে, তা আমি খুব সহজেই খতিয়ানের মাধ্যমে জানতে পারবো। এই সংক্ষিপ্ত সারটার জন্যই আমরা খতিয়ান আমাদের তৈরি করতে হবে। এরপরে আছে স্থায়ী ও পাকাপাকিভাবে হিসাব সংরক্ষণ। খতিয়ানের আরেকটি উদ্দেশ্য হচ্ছে লেনদেনকে প্রাথমিকভাবে হিসাবের খাতায় জাবেদা লিপিবদ্ধ করা হয়, কিন্তু হিসাবের পাকা বই হচ্ছে খতিয়ান।
এখানে যে খতিয়ানে যখন এই লেনদেনটি স্থায়ীভাবে লিপিবদ্ধ করা সেটি স্থায়ীভাবে থাকবে এবং পাকাপাকি হবে। পূর্ণাঙ্গ হিসাব খতিয়ান প্রস্তুত করা হয় দুইতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী। যেহেতু খতিয়ান দুইতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী তৈরি করা হয়, তা সুতরাং এটি হচ্ছে পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা এবং এটিতে পূর্ণাঙ্গ হিসাবটিই থাকে। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই খতিয়ান প্রস্তুত করা হলে হিসাবের এই প্রস্তুতকৃত খতিয়ান থেকে রেওয়ামিল তৈরি করা হয়, যার মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা সহজে যাচাই করা যায় যে আমার হিসাবের কোথাও অঙ্কের লিখতে ভুল হয়েছে কি না। ভুল ত্রুটি ও জালিয়াতি হ্রাস খতিয়ান প্রস্তুত করা হলে এর মাধ্যমে পরবর্তীতে হিসাবগুলো আছে, বিশেষ করে রেওয়ামিল তৈরি করা হয়। এর ফলে ভুল ত্রুটি ও জালিয়াতি সহজে ধরা পড়ে এবং সেই ভুল ত্রুটি ও জালিয়াতিগুলো হ্রাস করা সম্ভব হয়। আর্থিক বিবরণী প্রস্তুত বা জানো হিসাব চক্রের পরবর্তী ধাপগুলো হচ্ছে খতিয়ানের পরবর্তীতে আছে আর্থিক বিবরণী প্রস্তুত, অর্থাৎ খতিয়ানটি যদি সঠিকভাবে প্রস্তুত করতে পারি তবেই আমার পক্ষে সহজেই আর্থিক বিবরণীর যে বিভিন্ন বিবরণীগুলো আছে, তোমরা জানো আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, এগুলো সহজেই প্রস্তুত করা যায় এবং এখান থেকে আমার আর্থিক ফলাফল অর্থাৎ প্রতিষ্ঠানের লাভ কত হলো, প্রতিষ্ঠানের ক্ষতি কত হলো, কিংবা প্রতিষ্ঠানের সম্পদের পরিমাণ কত, কিংবা প্রতিষ্ঠানের দায়ের পরিমাণ কত, সেটা সহজেই নির্ণয় করা সম্ভব হয়। তুলনামূলক বিচার বিশ্লেষণ আমার খতিয়ান যদি আমি সঠিকভাবে প্রস্তুত করি তাহলে গত বছরের ফলাফলের তুলনা আমার এবছরের ফলাফলের কতটুকু পরিবর্তন, যে আমার কতটুকু সেইটা তুলনামূলকভাবে বিচার করা সম্ভব হয়। অর্থাৎ আমার গত বছর কীরকম ছিল, এবছর কেমন হলো। গত বছর ক্রয়ের পরিমাণ ছিল দেখা গেল যে 1 লক্ষ টাকা, এবার ক্রয়ের পরিমাণ 1.5 লক্ষ টাকা, কিংবা গত বছর বিক্রয়ের পরিমাণ ছিল আমাদের 3 লক্ষ টাকা, এবার আমার বিক্রয়ের পরিমাণ 5 লক্ষ টাকা। তাহলে বোঝা যাচ্ছে আমাদের বিক্রয় গ্রোথ এসেছে বা বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তো এই তুলনামূলক বিচার বিশ্লেষণগুলো খতিয়ানের মাধ্যমে করা যায়। কারবার পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ খতিয়ানের মাধ্যমে সহজেই প্রতিষ্ঠান পরিচালনা এবং নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণটা সহজ হয়। খতিয়ানে যেহেতু গত বছরের তথ্যগুলো থাকে, এবছরের তথ্যগুলো থাকে, তো সেটার আলোকে প্রতিষ্ঠানের যিনি ব্যবস্থাপক তিনি সহজে বিভিন্ন ধরনের তার যে সিদ্ধান্ত নিতে হয় সেটি সহজে তিনি নিতে পারেন। দেনা পাওনা সম্পর্কে অবগত হওয়া, যে প্রতিষ্ঠানের যে বাকিতে ক্রয় এবং বিক্রয় বা ঋণ সংক্রান্ত যে দেনাপাওনাগুলো হয়, সাধারণত বাকিতে ক্রয় বিক্রয় সংক্রান্ত বলবো আমি, যে প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব সংক্রান্ত, যে আমার প্রাপ্য হিসাবের পরিমাণ কত, অর্থাৎ আমি মানুষের কাছে বা অন্য পক্ষদের কাছে কত টাকা পাবো, সেটি আমরা বাকিতে যে বিক্রয় করেছি সেখান থেকে জানতে পারবো। এই ক্রয় বিক্রয় খতিয়ান থেকে আমার পক্ষে জানা সম্ভব যে আমার প্রাপ্য হিসাবের পরিমাণ কত। আবার একই সাথে আমাকে কত টাকা মানুষকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ টাকা দিয়ে দিতে হবে, অর্থাৎ আমি বাকিতে ক্রয় করেছি কত টাকার, অর্থাৎ প্রদেয় হিসাবের খতিয়ান থেকে আমি জানতে পারবো যে আমাদেরকে কত টাকা প্রদান করতে হবে। তাহলে এই দেনাপাওনাগুলোর পরিমাণ সঠিকভাবে জানা গেলেই তা আমার দেনাপাওনাগুলো পরিশোধ করা সহজ হবে এবং দেনাপাওনাগুলো সহজে নিষ্পত্তি করা সম্ভব হবে। এই কারণে আমাদের খতিয়ান প্রস্তুত করতে হবে। এবার একটি প্রশ্ন প্রায় দেখা যায় যে খতিয়ানকে সকল বই রাজা বলা হয় কেন। তোমরা একটু আগে দেখেছো উদ্দেশ্যেই যে খতিয়ানে লেনদেনগুলো পাকাপাকিভাবে লিপিবদ্ধ করা হয়। জাবেদাতে প্রাথমিকভাবে হিসাবগুলো লিপিবদ্ধ করা হয়, সেখান থেকে ফাইনালি বা পাকাপাকিভাবে আমরা স্থায়ীভাবে আমরা খতিয়ানের লেনদেনগুলো লিপিবদ্ধ করব। তাহলে এই লেনদেনগুলো থেকে এটাকে রাজা কেন বলা হবে, যেহেতু ফলাফল জানা। এখানে যদি আমি পার্মানেন্টগুলো রেকর্ডগুলো রাখি খতিয়ানে, তাহলে এই খতিয়ানের মাধ্যমে আমাকে ফলাফল বিভিন্ন আর্থিক বিবরণী তৈরি করা সম্ভব হবে, বিশেষ করে আয় বিবরণী, এবং সেখান থেকে আমার প্রতিষ্ঠানের ফলাফল, দ্যাট ইজ আমার আয় কত হয়েছে বা আমার লাভ কত হয়েছে, আমার ক্ষতি কত হয়েছে, এই ফলাফলটি আমি সহজে জানতে পারবো। সঠিক তথ্য অবগত হওয়া খতিয়ান থাকলে আমার পক্ষে সঠিক তথ্য অবগত হওয়া সম্ভব হবে, অর্থাৎ আমি সঠিকভাবে জানতে পারবো যে আমার কোনো নির্দিষ্ট খতিয়ানের ফলাফলটা কি, দ্যাট ইজ আমার কত টাকার, একটু আগে যে কথাটা বললাম নগদ টাকা আছে, বা আমার সম্পদের পরিমাণ কত, বা আমার দায় দেনার পরিমাণ কত, এটা সঠিকভাবে অবগত হওয়া যাবে। জাবেদা থেকে হয়তো একটি ধারণা পাওয়া যাবে কিন্তু সঠিক তথ্যটি পাওয়া যাবে না। গাণিতিক শুদ্ধতা যাচাই একটু আগে যা বলছিলাম, যে খতিয়ান তৈরি করা হলে এর পরবর্তী ধাপ রেওয়ামিল তৈরি করা সহজ হয় এবং রেওয়ামিল তৈরি করে আমরা গাণিতিক শুদ্ধতা সহজেই যাচাই করতে পারি যে আমার কোনো ভুল হয়েছে কিনা, গাণিতিকভাবে কোনো ভুল হয়েছে কিনা। চূড়ান্ত হিসাব বা আর্থিক অবস্থার বিবরণী, যেটা কি বলছেন একটু আগে যেটা বলছিলাম, যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত সহজ হয়, অর্থাৎ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী। এখান থেকে যে তথ্যগুলো আমরা পাই সাধারণত নেট ফলাফল, দ্যাট ইজ আমার লাভ কত হয়েছে, আমার ক্ষতি কত হয়েছে, আমার সম্পদের পরিমাণ কত, আমার দায় দেনার পরিমাণ কত, আমার চলতি সম্পদ কত, আমার স্থায়ী সম্পদ কত,
আমার দীর্ঘমেয়াদী ঋণ কত আছে, কিংবা মালিকের মূলধন কত বা মালিকানা সত্ত্বর পরিমাণ কত, এইগুলো সহজেই আমার এই চূড়ান্ত হিসাব প্রস্তুতের মাধ্যমে জানা যায়। দেনা পাওনার পরিমাণ জানা, এখানে আমাদের প্রাপ্য হিসাব এবং পদ্য হিসাবের খতিয়ানের মাধ্যমে সহজে আমি আমার দেনা এবং পাওনার পরিমাণ নির্ণয় করতে পারি। ফলে আমাদের পক্ষে এটা জানা সম্ভব হয় এবং দেনা পাওনা সংক্রান্ত যে কোনো বিরোধগুলোও নিষ্পত্তি করা খুব সহজ হয়। আয় ব্যয়ের পরিমাণ জানা, আমার কত টাকা আয় আসলো এবং কত টাকা ব্যয় হলো সেটি আমি সহজে জানতে পারি। ভুল ত্রুটি উদ্ঘাটন ও প্রতিরোধ, খতিয়ান প্রস্তুত করা হলে সহজেই জাবেদার যে ভুলগুলো আছে সেই ভুল ত্রুটিগুলো যদি হয়ে থাকে তাহলে সেগুলো উদ্ঘাটন করা যায় এবং তা প্রতিরোধের ব্যবস্থা করা যায়। এবং সিদ্ধান্ত গ্রহণ, খতিয়ান থাকলে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা সহজ হয়। যেমন দেখা গেল যে বেতন খাতে আমার ব্যয় হয়েছে, গতবার হয়েছিল 1 লক্ষ টাকা, এবার 1,20,000 টাকা, তাহলে বুঝতে হবে যে আমার 20,000 টাকা ব্যয় বেশি হচ্ছে। কিংবা বিদ্যুৎ বিল গত বছর হয়েছিল আমার 25,000 টাকা, এবছর হয়েছে আমার 35,000 টাকা, কোনো রকম বাড়তি ব্যবহার ছাড়াই, তাহলে অপ্রয়োজনে হয়তো ব্যবহার হয়েছে। তাহলে সেটার কারণে আমরা সহজেই বুঝতে পারি যে আমার অপ্রয়োজন ব্যয় হয়েছে, সেক্ষেত্রে আমরা ব্যয়গুলো নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে পারি এবং বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। এই কারণে খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়, যেটি জাবেদা থেকে সম্ভব নয়। এবার দেখি আমরা খতিয়ানের ছক। খতিয়ান আমরা কিভাবে প্রস্তুত করব। খতিয়ানে 3 ধরনের ছক দেখতে পাওয়া যায়। একটি হচ্ছে তোমাদের 4 কলাম লেজার বা 4 ঘোড়া 4 কলাম খতিয়ান, চলমান জের ছক, এটাকে বলা হয় আধুনিক খতিয়ান, অর্থাৎ আধুনিক পদ্ধতিতে আমেরিকান সিস্টেমে এটা 4 কলাম খতিয়ান এবং 3 কলাম খতিয়ান, এই দুটো আধুনিক। আর সনাতন সিস্টেমে, যেটি ব্রিটিশ সিস্টেম বলা হয়, সেখানে ছিল টি ছক। এবার প্রথমেই দেখি আধুনিক ছকটি, চলমান জের ছক বলা হয় এটিকে। এটির জন্য কোনো জের নির্ণয় করতে হয় না, অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে এখানে জের হয়ে যায়। এবার দেখি এখানে কি কি আছে। তারিখ, হিসাবের নাম, সূত্র, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট এবং ক্রেডিট। এখানে যখনই তারিখ অনুযায়ী জাবেদায় যে অনুযায়ী লেনদেনগুলো লিপিবদ্ধ করা হবে, সেগুলোর বিপরীত হিসাবটি, অর্থাৎ একটি হচ্ছে ধরো বাকিতে ক্রয় করা হলো, ক্রয় হিসাব এবং প্রদেয় হিসাব। তাহলে আমার এই খতিয়ানটি যদি ক্রয় খতিয়ান হয়, উপরে শিরোনামটা যদি আমার ক্রয় থাকে, তাহলে আমরা এই হিসাবের নামের এখানে লিখব প্রদেয় হিসাব। লিখে দেখা গেল যে 50,000 টাকার এন্ট্রি যদি হয়, তাহলে এখানে 50,000 টাকা এবং ডেবিটের ঘরেও ওই টাকাটি অর্থাৎ 50,000 টাকা বসবে। এবং যদি আমার ডেবিটের ঘরের জের আসে তাহলে সেটি হবে ডেবিট জের, আর যদি আমার ক্রেডিটের দিকে জের আসে তাহলে হবে আমার ক্রেডিট জের। 3 কলাম লেজারে শুধু পার্থক্য এটুকু, উদ্বৃত্তের ঘরে এখানে ছিল 2টি, এখানে হচ্ছে 1টি। এইটিকেই শুধু 4 কলাম লেজার এবং 3 কলাম লেজারের পার্থক্য। অর্থাৎ উদ্বৃত্ত, খেয়াল করো তোমরা, উদ্বৃত্ত এখানে ডেবিট ক্রেডিট, এখানে উদ্বৃত্তের ঘরে কোনো ডেবিট ক্রেডিট নেই, অর্থাৎ একটাই উদ্বৃত্ত, অর্থাৎ এই উদ্বৃত্তটি ডেবিটও হতে পারে, এই উদ্বৃত্তটি ক্রেডিটও হতে পারে। শুধু 4 কলাম লেজার এবং 3 কলাম লেজারের এইখানেই শুধু পার্থক্য। এই কারণে 4 কলাম লেজার বলা হয়, এখানে ডেবিট টাকার ঘর 1 2 3 4টি, আর এখানে টাকার ঘর 1 2 3টি, এই কারণে এটিকে 3 কলাম লেজার বলা হয়। আর তাছাড়া সামনের জিনিসগুলো একই, তারিখ, হিসাবের নাম, সূত্র, তারিখ, হিসাবের নাম, সূত্র সবই একই। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এর পরবর্তীতে ছিল টি ছক, যেটা আমাদের সনাতন পদ্ধতিতে হতো। টি ছক এখানে অনেকটা ডেবিট সাইডে এবং ক্রেডিট সাইডে একই। এইখানে সাধারণত ডেবিট লেখা হয় উপরের দিকে, সাধারণত উপরে এই জায়গাতে ডেবিট লেখা হয় এবং এই জায়গাতে ক্রেডিট লেখা হয়। তো এখানে দেখো তারিখ, ডেবিট দিকে তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, পরিমাণ, এখানেও তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, পরিমাণ, অর্থাৎ ডেবিট ক্রেডিটকে ভারসাম্য আনার জন্য এই পদ্ধতি ব্যবহার করা টি ছক। এটিও অত্যন্ত সহজ পদ্ধতি এর মাধ্যমে, তবে এই পদ্ধতিতে ব্যালেন্স নির্ণয় করতে হয়, অর্থাৎ উদ্বৃত্ত করতে হয়। অর্থাৎ যদি ডেবিট দিকে টাকার পরিমাণ সমান হয়, বড় হয়, তাহলে সেই টাকাটি ক্রেডিট দিকে ট্রান্সফার করে ব্যালেন্স বিডি বা ব্যালেন্স সিডি করতে হয়। একবার মাসের শেষে করতে হয় ব্যালেন্স সিডি বা ব্যালেন্স ক্যারিড ডাউন, এবং পরবর্তী মাসের শুরুতে আবার ব্যালেন্স বিডি বা ব্যালেন্স ব্রট ডাউন এই কথাটি লিখতে হয়। তা আমরা যেহেতু তোমাদের এখন আধুনিক পদ্ধতিতে শেখাই, হিসাব বিজ্ঞান আধুনিক পদ্ধতিতে করা হয় বা আমেরিকান সিস্টেমে করানো হয়, সেহেতু আমরা এই ছকটি শিখব, চলমান জের ছক, অর্থাৎ 4 কলাম লেজার বা 3 কলাম লেজারের উপর গুরুত্ব বেশি দেব। আমরা চেষ্টা করব তোমরা এই 4 কলাম লেজারের মাধ্যমেই খতিয়ান প্রস্তুত করতে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি শোনার জন্য বা এতক্ষণ ধৈর্য ধরে অবলোকন করার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।